ভাবতে পারিনি আরমান ভাইয়ের সাথে আমার বিয়েটা এইভাবে হয়ে যাবে। এটা যেন একটা স্বপ্নের মতো। হ্যাঁ, জেগে জেগে স্বপ্ন দেখা যাকে বলে। আমি কখনো ভাবতে পারিনি যে এই লোকটাকে আমি সবসময় এড়িয়ে চলতাম, যার সামনে কথা বলতে গেলে বুকের ভিতরটা ধরপড়ে উঠত, যার একটা ধমকে পুরো শরীর কাঁপতে লাগতো, সেই লোকটা এতদিন যাবৎ মনে মনে আমাকেই চেয়ে এসেছে। ভাবতেই অবাক লাগছে যে উনি নিজে আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন। বাড়ির সবার সামনে উনি বিনা সংকোচে আমায় বলেছিলেন উনি আমায় বিয়ে করতে চান। কথাটা শোনার পর কিছু মুহূর্ত আমি ফ্রিজ হয়েছিলাম। বুকের হৃৎপিণ্ডটা কাজ করাই বন্ধ করে দিয়েছিল। আমার আশেপাশে থমকে গিয়েছিল পুরো পৃথিবী। নিজেকে সামলে যখন বাড়ির সবাই দিকে তাকালাম, বুঝলাম তাদের অবস্থাও আমার মতোই। পুরো বাড়িটাতে কিছুক্ষণের জন্য নীরবতা ছেয়ে গিয়েছিল। যখন নীরবতা ভাঙলো তখন যেন বাড়িতে হৈ হুল্লোড় পড়ে গেল। সকলের ভাব এমন ছিল যেন কোনো অকল্পনীয় কিছু তারা হাতের মুঠোয় পেয়ে গেছে। তাদের এই খুশির ফলাফল আজ আমি আরমান ভাইয়ের বউ। কেউ আমায় একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করেনি যে আমি এই বিয়েতে রাজি কিনা। যদিও আমার উত্তর তাদের বিরুদ্ধে হতো না। রাত 11:30। আমি আরমান ভাইয়ের ঘরে বসে আছি। মুখের উপর লম্বা একটা ঘোমটা বিরাজমান। মনের ভেতর কত শত অজানা অনুভূতিরা ঢেউ খেলিয়ে যাচ্ছে। আমি কখনোই ভাবিনি আমি ওনার ঘরে কোনো একদিন বউ বেশে বসে থাকবো। উনি এসে আমার ঘোমটা তুলবেন। ইস, কি লজ্জা! পরিচিত সেই মানুষটাকে একদম নতুন রূপে দেখার জন্য মন আকুলতায় ভরে উঠেছে। তবে এই আকুলতার মাঝেও গরমটা একটু বেশিই লাগছে। মাথার উপর পুরো দমে ফ্যান চলছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না এতে। আমি মুখের উপর থেকে ঘোমটাটা সরিয়ে নিলাম। প্রচন্ড ভাবে ঘেমে গেছি আমি। নিশ্চয়ই আমার মেকআপটাও নষ্ট হয়ে গেছে। ধুর, ভাল লাগে না। এত সুন্দর করে সেজে যদি আরমান ভাইয়ে না দেখলো তাহলে সেজে কি হলো? আমি তাড়াতাড়ি বেড থেকে নেমে গিয়ে দক্ষিণের জানালাটা খুলে দিতেই এক দমকা হাওয়া এসে আমার পুরো শরীর শিহরিত করে দিল। আর ঠিক তখনই দরজা খোলার শব্দে বুকের ভিতরটা ধক করে উঠল। তবে কি আরমান ভাই এসেছে? বুকের ভেতর সে অজানা অনুভূতিরা আবার গেঁথে বসল। এই মুহূর্তে ওনার দিকে তাকানোর সাহস নেই আমার, তাই মাথা নিচু করে ঘুরে দাঁড়ালাম। তারপর ধীরে ধীরে ওনার কাছে গিয়ে ওনাকে সালাম করতে যাব, তখনই উনি বলে উঠলেন, দাঁড়া, এসব আতিক্যতার কোনো প্রয়োজন নেই, যা আগে গিয়ে ফ্রেশ হয়ে আয়। ওনার এই কর্কাঠ্যপূর্ণ কথা শুনে আমার মনের মধ্যে একটু একটু করে জন্মনা অনুভূতিগুলো ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আর তার জায়গায় এক রাশ অভিমান জমা হলো। আজ এরকম একটা রাতেও উনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? কেন? একটু ভালো কথা বললে কি এমন হয়? অভিমানী দৃষ্টিতে মাথা নিচু থাকা অবস্থাতেই ওনার দিকে আর চোখে এক পলক তাকিয়ে একটা ভেংচি কেটে আলমারির দিকে গেলাম। বিয়ের আগেই আমি ওনার আলমারির অর্ধেকাংশ নিজের অধিকারে নিয়ে নিয়েছি। কিছুদিন আগেই বড় মা আমার জন্য এতগুলো শাড়ি কিনে এই আলমারিতে রেখে দিয়েছিল। আমি এখান থেকে একটা লাল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি আরমান ভাইয়া ওনার পড়ার টেবিলে বসে বই পড়ছেন। নীল পাঞ্জাবি আর সাদা কুর্তি পরে রয়েছেন, তার মানে উনিও ফ্রেশ হয়েছেন। নিশ্চয়ই আরিফ ভাইয়ের ঘর থেকে ফ্রেশ হয়ে এসেছেন। আমি আর অত শত না ভেবে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। মাথা নিচু করে দুই হাতে শাড়ির আঁচল মোচড়াচ্ছি, কিন্তু এই লোকটা একেবারে জন্য আমার দিকে তাকাচ্ছে না। দুই হাত উঁচু করে বই মুখের সামনে ধরে আছেন। এই যে ওনার সামনে সদ্য বিয়ে করা বউ দাঁড়িয়ে আছে, তাতে কি কোনো ভ্রুক্ষেপ আছে ওনার? ধীরে ধীরে আমার রাগ বাড়তে লাগলো। রেগে মেগে কিছু বলবো, তখনই উনি বইয়ের দিক থেকে নজর সরিয়ে আমার দিকে তাকালেন। আমি রাগের দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু উনি সেই দৃষ্টি উপেক্ষা করে ভ্রু কুঁচকে বলে উঠলেন, কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বস। দুদিন যাবত তোর পড়ালেখার অনেক ঘাটতি হয়েছে, আজ সবগুলো ঘাটতি মিটিয়ে দিবি। বলেই আবার বইয়ে মুখ কুঁচলো। আর আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। এখন আমি পড়তে বসবো? বাসর রাত নিয়ে দেখা কত কল্পনা জল্পনা, এখন বই পড়া লেখার জন্য সব মাটি চাপা পড়বে। এই জন্যই বলি, এই পড়ালেখা আমার শত্রু, জাত শত্রু আমার। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বস।
আমি আরমান ভাইয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থপাস করে পাশে থাকা চেয়ারটায় বসে পড়লাম। তারপর টেবিলের দিকে তাকাতেই বুঝলাম বিয়ের আগেই আমি শুধু ওনার আলমারিই নয়, ওনার টেবিলের অর্ধেকাংশ দখল করে নিয়েছি। যেটা আমি নিজেও জানতাম, ওনার বইয়ের টেবিলের অর্ধেক অংশ জুড়ে শুধু আমার বই। এইগুলো উনি কখন এনেছেন আমি নিজেও জানি না, আর জানবই বা কি করে? বইয়ের খবর কি আর আমি রাখি? আমি বইয়ের পাহাড় থেকে একটা ইংলিশ বই বের করে ঠিক ওনার মতোই মুখের উপর তুলে ধরলাম। পড়বো না ছাই, আমার বাসন নষ্ট করা, তাই না? শয়তান ছেলে, বজ্জাতের হাড্ডি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর বাসন হবে না কখনো, আর যদি হয় তোর বউ তোকে ছেড়ে চলে যাবে। মনে রাখিস, এই জন্যই মাস্টারদের কখনো বিয়ে করতে নেই, এরা সবসময় আনরোমান্টিক হয়ে থাকে। দেখো না এখনো কেমন বইয়ের মধ্যে মুখ গুজে রয়েছে, উগান্ডা কোথাকার। এই সকল ভাবনার মাঝে আমি অনুভব করলাম কেউ আমার বই টেনে ধরেছে। ভালোভাবে দেখতেই বুঝলাম আরমান ভাইয়া। আমার হাত থেকে বইটা টেনে নিয়ে সেটা সোজা করে আমার হাতে ধরিয়ে দিল। পড়ার সময় বই সবসময় সোজা করে ধরতে, উল্টো করে নয়। ওনার কথায় আমি আবার বইটা মুখের উপর নিয়ে নিয়ে বিড়বিড় করে বলতে লাগলাম, পড়বো না ছাই, বাসরতে বউর উপর এত বড় নির্যাতন, এ তো ঘোর অন্যায়। এই অন্যায় একদম সহ্য করা যায় না। কোথায় একটু বউয়ের সাথে রোমান্স করবে তা না, দিয়েছে হাতে বই ধরিয়ে, যত সব। কথাটা বলে নিজেই ভিমড়ি খেলাম। এ কি বললাম আমি? উনি আবার শুনে ফেললেন না তো? আমি আর চোখে ধীরে ধীরে তার মুখের উপর, আমি চোখ বড় বড় করে ধীরে ধীরে মুখের উপর থেকে বইটা সরিয়ে ওনার দিকে তাকালাম। ওরি আমার দিকেই চোখ ছোট ছোট করে তাকিয়ে আছেন। কিছু বললি তুই? আমি আবার কি করলাম? আমি কিছু বলিনি তো। কিন্তু আমার কেন যেন মনে হলো কিছু একটা বললি তুই। বলেই উনি ওনার চেয়ার থেকে উঠে আমার দিকে এগোতে লাগলেন। আপনার মনে হয় ভুল হচ্ছে। তাই নাকি? কথাটা বলেই উনি আমার চেয়ারের দুদিকে হাত রেখে আমার দিকে ঝুঁকে আসতে লাগলেন। ওনাকে এতটা কাছে আসতে দেখে বুকের ভিতর টিপটিপানিটা 1000 গুণ বেড়ে গেল। একটা ভয়, একটা অস্বস্তি কাজ করতে লাগলো নিজের মাঝে, যার কারণে আমি একদম চেয়ারের সাথে মিশে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু উনি ক্রমাগত আমার দিকে এগিয়ে আসছেন। নিজেকে আর সামলাতে পারলাম না। 2 হাত উঁচু করে বই মুখের উপর ধরে চোখ বন্ধ করে তড়িঘড়ি করে বলে উঠলাম, আমার পড়া আছে অনেকগুলো, আমি পড়তে বসি। কথাটা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি অনুভব করলাম উনি দূরে সরে গেছেন। উফ, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বুঝতে পারলাম না ওনার কাছে আসাতে আমার এতটা অস্বস্তি কেন হচ্ছিল। আমি ধীরে ধীরে বইয়ের উপর দিয়ে ওনার দিকে তাকালাম। উনি নিজের চেয়ারে বসে ভ্রু বাজ করে আমার দিকেই তাকিয়ে আছেন, ঠোঁটের কোণে মৃদু হাসি। আমার বুকটা ধপ করে উঠল। ওনার এই চাহনি আমাকে পুরো এলোমেলো করে দিয়েছে। হায়, আমি মরে না চাই। সকালে ঘুমের ঘরে মনে হলো কেউ একজন আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছেন। সেই কেউটা কে তা জানার জন্য আমি আধা আধা চোখ মেলে তাকালাম। মাথা উঠিয়ে সামনে তাকাতেই দেখি আরমান ভাইয়ের ঘুমন্ত অবস্থায় আমায় নিজের সাথে জড়িয়ে রেখেছেন, আর আমি এতক্ষণ ওনার বুকে শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম। আমি আরো ভালো করে ওনার দিকে তাকালাম। ঘুমন্ত অবস্থায় ওনাকে কতটা সুন্দর লাগছে। ইস, এই লোকটা কিনা আমার বর, ভাবা যায়? ইস, কি লজ্জা। আমি ওনার মুখের দিকে আরেকটু এগিয়ে যেতে লাগলাম। তারপর ডান হাত দিয়ে ওনার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিলাম। উনি হালকা নড়ে চড়ে উঠলেন। ওনাকে এইভাবে দেখতে বেশ ভালোই লাগছে আমার। মনে হচ্ছে মুহূর্তটা যেন এখানেই থেমে যায়, আর আমি মন ভরে ওনাকে দেখে যাই। কিন্তু হঠাৎই আমার মনে হলো কাল রাতে তো আমি পড়তে পড়তে চেয়ারের উপরে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালই নেই। আমি বেড়ে এলাম কি করে? আরমান ভাইয়া কি এনেছেন? আমি আবার ওনাদিকে তাকালাম। লোকটা সত্যি অদ্ভুত, কতটা ভালোবাসে আমায়। কথাটা ভাবতেই নিজের অজান্তে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। আরমান ভাইয়ের দাড়ি নিয়ে অনেকক্ষণ খেলার পর আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। বাড়ি ভর্তি মেহমান, পুরো বাড়িতে সরগর লেগে আছে। আমি গিয়ে চুপচাপ ড্রয়িং রুমের সোফায় বসে পড়লাম। আমাকে বসতে দেখে আমার কাজিনরা সব আমায় ঘিরে ধরলো আর নানান ধরনের হাসি তামাশা করতে লাগলো।
এখন এদের আমি কি করে বোঝাই যে কাল রাত আমার কেমন কেটেছে? এদের এসব কথা শুনে এখন খুব কষ্ট হচ্ছে। কোথায় বাসর রাতে বরের সাথে একটু রোমান্স করব, তা না, বাসর রাতে কিনা বই হাতে ধরিয়ে দিয়েছে আর বই নিয়েই ঘুমাতে হলো। এই হলো পুরো কপাল আমার। হঠাৎ বড়মার আগমনে আমার ভাবনার ব্যাঘাত ঘটলো। মিতু, আরমান ঘুম থেকে উঠেছে? না বড়মা। যা, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় ওকে। কত কাজ বাকি বলতো? আজ তো বউ ভাত নাকি? কথাটা বড়মা বলে অন্যদের কাজে তাড়া দিতে চলে গেলেন। আর আমিও উঠে চলে এলাম নিজের ঘরে। আরমান ভাইয়া এখনো ঘুমাচ্ছেন। এত ঘুম আসে কোথা থেকে ওনার? না জানি সারা রাত কি করেছিলেন। আমি ওনার কাছে গিয়ে ওনাকে ডাকতে লাগলাম, এই যে শুনছেন, উঠুন, অনেক বেলা হয়েছে তো, শুনছেন আপনি? মিতু, চেঁচাস না, ঘুমোতে দে আমায়। এত জোরে ডেকেও কোনো লাভ হলো না, উল্টে পাল্টে আবার শুয়ে পড়লো। এবার আমার রাগ হলো, এমন ভাব করছেন যেন সারা রাত জেগে কাটিয়েছেন। রাগে এপাশ ওপাশ তাকাতেই টেবিলের উপর পানির জগ চোখে পড়লো। আমি তাড়াতাড়ি জগ হাতে নিয়েই সব পানি আরমান ভাইয়ের মুখে ঢেলে দিলাম। পানির ছোঁয়া পেতেই উনি ধরফড়িয়ে উঠে বসলেন। হোয়াট দ্য হেল? ওনাকে এইভাবে লাফিয়ে উঠতে দেখে আমার ভীষণ হাসি পেল। কোন রকম হাসি আটকানোর চেষ্টা করে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কটমট দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, এসবের মানে কি? আমি হাসি আটকানোর চেষ্টা করতে করতে বলে উঠলাম, আমি আপনাকে অনেকবার ডেকেছি, আপনি ওঠেননি তাই। তাই মানে এইভাবে কেউ কাউকে পানি চুরে জাগায়? জাগায় না বুঝি? তাহলে কিভাবে জাগায়? দেখবি কি করে জাগায়। হ্যাঁ অবশ্যই। আমার কথায় এবার উনি বেড থেকে নেমে আমার সামনে দাঁড়িয়ে হঠাৎ করে এক হাতে আমার কোমর জড়িয়ে হ্যাচকা টান দিলেন। আমি তাল সামলাতে না পেরে ওনার বুকে গিয়ে পড়লাম। উনি এক হাত আমার গাল বরাবর রেখে আমার মুখ হালকা উপরে তুলে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনার নিঃশ্বাস ভরা দুই চোখ আমার বুকে হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। উনি যতই কাছে আসছেন আমার শ্বাস ততই ঘন হয়ে আসছে। উনি আমার মুখের কাছে চলে আসায় আবেশে নিজের অজান্তেই আমার চোখ দুটো বন্ধ হয়ে এলো। এমন সময় হঠাৎ করেই নিচ থেকে মা চেঁচিয়ে উঠল, মিতু, তাড়াতাড়ি নিচে আই, তোর খালা তোকে ডাকছে। মায়ের এমন হঠাৎ ডাকে আমি চমকে ওনা থেকে দূরে সরে এলাম। এতক্ষণ কি হতে যাচ্ছিল তা ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আমার। ছি ছি, কি লজ্জা। আর চোখে ওনার দিকে তাকিয়ে বসলাম। এমন ঘটনায় উনি বেশ বিরক্তি বোধ করেছেন। ওনার এমন চেহারা দেখে আমার ভীষণ হাসি পেল। কোন রকম হাসি আটকে বলে উঠলাম, বড় মা আপনাকে নিচে ডাকছে। বলেই ওখান থেকে পা চালিয়ে চলে এলাম। ওনার সামনে দাঁড়ানোর ক্ষমতা আর আমার নেই। বাড়ির সবার সময় আজ ব্যস্ততার মাঝেই কেটেছে। প্রায় অনেক রাতেই বৌভাতের অনুষ্ঠান শেষ হয়েছে। বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়েরা তার স্বামীর সাথে তার বাবার বাড়িতে যায়, এটাই নিয়ম। কিন্তু আমার তো শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি একটাই, আমি কোথায় যাব? তাই আমি ঠিক করেছি আমরা আজ আমার ঘরে থাকবো, তাহলেই তো হলো। কিন্তু আমার এই প্রস্তাব আরমান ভাইয়া সরাসরি না করে দিলেন। তার ভাষ্যমতে উনি আমার ওই চিড়িয়াখানার মতো ঘরে এক মুহূর্তও থাকবেন না। আমার ঘরকে চিড়িয়াখানা বলায় আমার প্রচন্ড রাগ হলো। তাই আমি ওনাকে জানিয়ে দিলাম যে আমি আমার ঘরেই থাকবো, ওনার যা ইচ্ছে তাই করুক গিয়ে। আমার কথা শুনে উনি রেগে মেগে নিজের ঘরের দিকে অগ্রসর হলেন। আমি ওনার থেকে কিছু কম চাই না। তাই আমিও একটা ভেংচি কেটে নিজের ঘরের দিকে চললাম। নিজের ঘরে ঢুকে নিজের টাসকি খেলাম। এটা ঘর নাকি অন্য কিছু? আরমান ভাই ঠিকই বলেছিলেন, এটা কোনো ঘর নয়, চিড়িয়াখানা। আমি এতদিন যাবৎ এই ঘরে থাকতাম ভেবেই অবাক লাগছে। কি অবস্থা ঘরের! বই খাতা, বিছানার চাদর, টেডি বিয়ার, কাপড় চোপড় সব এলোমেলো করা। ধুর, ভাল লাগে না। এখন এসবের মধ্যে আমায় থাকতে হবে, ঘুমোতে হবে, ভাবতে মনটা খারাপ হয়ে গেল। কি আর করার, লাইট নিভিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। না জানি কতদিন পর নিজের ঘরে ঘুমাচ্ছি। আহা, কি শান্তি! শুয়ে শুয়ে নানান চিন্তা করতে করতে একসময় ধীরে ধীরে চোখের পাতা বন্ধ হয়ে এলো, ঘুম গভীর হয়ে এলো। এমন সময় হঠাৎই মনে হলো কেউ আমার উপর শ্বাস নিচ্ছে। তার উষ্ণ শ্বাস আমি অনুভব করতে পারছি,
কিন্তু আমার ঘরে এখন কে এলো? চোর টোর নয় তো? চোর হতে পারে হয়তো ভেবে আমি টর্চ অন করে চোখ খুললাম। অন্ধকারে আমার উপর কার অস্তিত্ব বুঝতে পেরেই আমি ভয়ে চেঁচাতে যাব, এমন সময় ওই লোকটা আমার মুখ চেপে ধরলো। কি করছিস মিতু? চেঁচাচ্ছিস কেন? আরমান ভাইয়ের কণ্ঠস্বর শুনে অবাক হয়ে গেলাম। আরমান ভাইয়া এই ঘরে কি করছেন? উনি তো বলেছিলেন উনি এই ঘরে থাকবেন না। তাহলে আমার ভাবনার মাঝেই হঠাৎ করে আরমান ভাইয়া আমায় কোলে তুলে নিলেন। ঘটনার আকস্মিকতায় ভয়ে আমি ওনার গলা জড়িয়ে ধরলাম। উনি আমায় নিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যাচ্ছেন। উনি কি করছেন তার কিছুই বুঝতে পারছি না, তাই আমি বলে উঠলাম, আপনি কি করছেন? আমি কথাটা শেষ না করতেই আরমান ভাইয়া বলে উঠলেন, শশ, চুপ থাক। আমি চুপ হয়ে গেলাম আর বোঝার চেষ্টা করলাম উনি কি করতে চাইছেন। আরমান ভাইয়া আমার ব্যালকনিতে এনে দাঁড় করিয়ে আমার পেছন থেকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালেন। আমি ওনার দিকে তাকিয়ে রইলাম। কি হয়েছে ওনার? আজ এত অদ্ভুত বিহেভ কেন করছেন? মাথার মধ্যে হাজার প্রশ্ন নিয়ে আমিও আকাশের দিকে তাকালাম। কি সুন্দর জ্যোৎস্না রাত। আজ চাঁদটা পরিপূর্ণ হয়ে উঠেছে। তবে আজ এই পূর্ণ চাঁদের থেকে তার পাশে থাকা মেঘ টুকরো সৌন্দর্য হাজার গুণ বেশি মনে হচ্ছে, যা ধীরে ধীরে চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। চাঁদের আলোয় তার উপর পড়ার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গেছে। আমার চোখ যেন ওই এক টুকরো মেঘের কাছেই আটকে গেল। হায়, কি সুন্দর এই মেঘ টুকরো! আমি যখন পুরোপুরিভাবে ওই মেঘের টুকরো দেখতে মগ্ন, তখনই সামনে একটা হাত নজরে পড়লো, যা ধীরে ধীরে ওই মেঘ টুকরো নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। আমার বুক ধক করে উঠলো। এর থেকে সুন্দর দৃশ্য বুঝি আর হতেই পারে না। হাত ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলো, আমার হৃদয় স্পন্দন বাড়তে লাগলো। আমি মেঘটাকে ছুঁতে পারবো। চোখে মুখে কৌতূহল নিয়ে আমি আরমান ভাইয়ের দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে আছেন নিঃশ্বাস ভরা দৃষ্টিতে। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। এ কি হচ্ছে আমার? এমন কেন লাগছে? আমার এক অদ্ভুত অনুভূতি যেন আমার শেষ করে দিচ্ছে। আমি আবার সেই হাতের দিকে তাকালাম। আরমান ভাইয়া তার হাত মুষ্টি খুলল। মুঠ খুলতেই আমি যা দেখলাম তাতে আমার মুখের কথা বন্ধ হয়ে গেল। ডায়মন্ড রিং। আমি চোখ বড় বড় করে আরমান ভাইয়ের দিকে তাকালাম। আমি ওনার দিকে ঘুরে বলে উঠলাম, এটা তো অনেক দামি। আপনি এত টাকা কোথায় পেলেন? আমার কাছে তোর থেকে দামি আর কিছুই না। ওনার কথায় আমার চোখ ছলছল করে ওনার দিকে তাকালাম, আর তার সাথে এক মুঠো অভিমানও ভর করলো আমার মাঝে। আমি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলে উঠলাম, তাহলে এটা কাল রাতে দেননি কেন? উনি এবার এক হাতে আমার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বললেন, আমাদের বিয়েটা হঠাৎ করে হয়েছে, তুই এসবের জন্য মোটেও প্রস্তুত ছিলি না। আজ যতটা সহজ হতে পেরেছিস কাল সেটা হতে পারিসনি, তাই। আমি চোখ নামিয়ে নিলাম। উনি আমাকে কতটা বোঝেন। ওনার কাছে আসাতে কাল আমার মনে ভয় জন্ম হয়েছিল, সেই ভয়টা আজ আর নেই। উনি আমার এত কাছে আসতে আজ শুধু ভালো লাগা অনুভব হচ্ছে, শুধুই ভালো লাগা। আমার ভাবনার মাঝে উনি আমার বাম হাত এক হাতে ধরে রিং ফিঙ্গারে ডায়মন্ড রিংটা পরিয়ে দিয়ে রিংয়ের উপর আলতো ভাবে ওনার ঠোঁট ছোঁয়ালেন। ওনার স্পর্শে আমি কেঁপে উঠলাম। আমি কখনো ভাবিনি আমি কোনোদিন ওনাকে এই রূপেও দেখব। উনি ঘোর লাগানো চোখে আমার দিকে তাকিয়ে ওনার এক হাত আমার কোমর জড়িয়ে অন্য হাতে আমার পেছনের চুল আঁকড়ে ধরে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনার স্পর্শে আবেশ আমার চোখ বন্ধ হয়ে এলো। বুকের ধুকপুকানি বাড়তে লাগলো, আর সাথে শ্বাসের ঘনত্ব। ওনাকে কাছে পাওয়ার খুশিতে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। এ জল আনন্দের জল, আমাদের ভালোবাসার পরিপূর্ণতার জল। পরের দিন আরমান ভাইয়ের ধমক খেয়ে ভার্সিটিতে আসতে হলো। ইতিমধ্যে ভার্সিটির সকলে জেনে গেছে আরমান ভাইয়ের সাথে আমার বিয়ের ব্যাপারটা। উনি এই ভার্সিটির ইংলিশ প্রফেসর। অনেক মেয়ে ওনার উপর লাট্টু। ওরা যেমন আমায় আর আরমান ভাইকে নিয়ে মজা করছে, তেমনি মনে মনে জ্বলছেও। তা বুঝতে আমার খুব বেশি সময় লাগেনি। কেন জানি না, আমার বেশ ভালোই লাগছে। আমি তাদের জেলাসিটা খুব ভালোভাবেই এনজয় করছি। ভার্সিটির আওয়ার শেষ হলে আমি ভার্সিটি থেকে বেরিয়ে আসি। আরমান ভাই গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি সামনে যেতেই উনি গাড়ির দরজা খুলে দিলেন।
গাড়িতে নিজ গতিতে চলছে। আরমান ভাই এক হাতে গাড়ি চালাচ্ছেন আর অন্য হাতে আমার এক হাত ধরে রয়েছেন। আজ ছায়া সুস্থ বোধ করছিল না, তাই অনেক আগেই ও বাড়ি চলে গেছে। এখন গাড়িতে আমি আর আরমান ভাইয়া একা। আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছি। আজকের যাত্রাটা আমার জীবনের শ্রেষ্ঠ যাত্রা। আমার জীবনের শ্রেষ্ঠ মানুষটাকে যে আমার হাত ধরে আমার পাশে রয়েছে। আজ সবকিছু যেন অন্যরকম লাগছে। একটা ভালো লাগার শীতল হাওয়া পুরো শিহরিত করে দিচ্ছে। আর এসব অনুভূতি শুধুই আরমান ভাইয়ের জন্য। আমি হালকা হেসে আরমান ভাইয়ের দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে ড্রাইভ করছেন। রাতে নিজের ঘরে পড়তে বসেছি। আমি পড়ছি, এটা একটা শখ ছাড়া আর কিছুই না। আমি তো শুধু বইয়ের পাতা উল্টাচ্ছি আর যেখানে যেখানে উদ্দীপক দেখছি মূল পড়া বাদ দিয়ে সেটা পড়ে শেষ করছি। ইতিমধ্যে আমি পুরো বইয়ের উদ্দীপক পড়ে শেষ করে ফেলেছি। এই উদ্দীপক পড়তে আমার বেশ ভালোই লাগে। আরমান ভাইয়া এখন বাসায় নেই, বড় আব্বুর সাথে একটা কাজে বাইরে গেছে। বাড়িতে থাকলে এতক্ষণে না পড়ার জন্য ধমকে ধমকে শেষ করতো আমাকে। এই পর্যায়ে আমি বেঁচে গেছি রে বাবা, উফ বাঁচলাম। একটা বড়সড় স্বস্তির নিঃশ্বাস ফেলে বইয়ের পাতা উল্টালাম। তখনই বইয়ের মধ্যে থাকা একটা ভাঁজ করা সাদা কাগজ আমার চোখ আটকে গেল। কাগজটা হাতে নিলাম। কিসের কাগজ এটা? আমি কখনো এরকম কাগজ বইয়ের মধ্যে দেখেছি বলে তো মনে হয় না। নিজের কৌতূহল মেটানোর জন্য কাগজের ভাঁজটা খুললাম। তারপর যা চোখে পড়লো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পুরো কাগজ জুড়ে ভালোবাসি শব্দটার ভিড়, এছাড়া আর কিছুই লেখা নেই এই কাগজে। আমি উল্টে পাল্টে দেখেও আর পেলাম না। কে লিখেছে এটা? আরমান ভাইয়া? না না, উনি লেখার না না, ওনার লেখা আমি খুব ভালো করেই চিনি। এটা ওনার লেখা নয়। তাহলে কে লিখেছে এটা? মনের মধ্যে একরকম হাজার প্রশ্ন জাগলেও তার কোনো উত্তর আমি পেলাম না। এমন সময় বাইরে কারো পদশব্দ শুনে চমকে উঠলাম। আরমান ভাইয়া আসছেন। যদি উনি এখন আমার হাতে কাগজটা দেখেন তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। ওনার যা রাগ, সেই রাগে আমায় জ্বলতে হবে। আমি ভস্ম হয়ে যাব। আমি তাড়াতাড়ি কাগজটা ময়লার ঝুড়িতে ফেলে আবার নিজের জায়গায় বসে মুখের উপর বই ধরলাম। আরমান ঘরে ঢুকে আমায় এভাবে বই নিয়ে পড়তে দেখে হালকা হেসে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি আর চোখে ওনার ওয়াশরুমে যেতে দেখে হাফ ছেড়ে বাঁচলাম। নিজেকে স্বাভাবিক করে নিজের পড়ায় মন দিলাম। কিছুক্ষণের মধ্যেই উনি ওয়াশরুম থেকে বেরিয়ে আমার পাশে এসে বসে নিজের বই নিয়ে বসলেন। ওনাকে বসতে দেখে আমি আর চোখে ওনার দিকে তাকালাম। উনি দুর্ভাগ্যবশত চোখে চোখ পড়তেই আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। উনি যে আমার দিকে তাকিয়েও কিছু না বোঝার ভান করে আবার নিজের বইয়ে মুখ গুজল। এদিকে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কিন্তু উনি কিছু বলার নামই নিচ্ছে না। নিজের সাথে অনেক দ্বন্দ্ব করে একসময় বলেই উঠলাম, আমার আইসক্রিম কোথায়? আমার কথা শুনে উনি আমার দিকে এমন ভাবে তাকালেন যেন আমি কোনো এলিয়েন। আইসক্রিম? ওহো, আমার তো আইসক্রিমের কথা মনেই নেই। ওনার মুখে এরকম কথা শুনে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছিল। চোখ ছলছল করে উঠল। এই যেন এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঠোঁট কামড়ে নিজের কান্না আটকিয়ে অন্যদিকে ঘুরে অভিমানী সুরে বলে উঠলাম, হ্যাঁ এখন তো আমার কথা মনেই থাকবে না, ভালোবাসলে তো মনে থাকতো। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আরমান ভাইয়ের এমন কথায় আমি এবার আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। এক হাতে চোখের জল মুছে সামনে তাকাতেই ভ্যানিলা আইসক্রিমের একটা বাটি চোখে সামনে ভেসে উঠল। আইসক্রিম দেখে আমি খুশিতে সেটা নিতে যাব, তখনই আরমান ভাইয়া আইসক্রিমটা সরিয়ে নিল। আমি অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি বলে উঠলেন, চাই এটা? তাহলে নিয়ে দেখা। ওনার কথা শেষ না হতেই আমি ওনার হাতে থাকা আইসক্রিমের দিকে হাত বাড়িয়ে দিলাম, কিন্তু কোনো লাভ হলো না। উনি হাত সরিয়ে দু পা পিছিয়ে গেলেন। এবার আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার কাছে যেতেই উনি দূরে সরে গেলেন। দেখুন, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম। তাই নাকি? বলেই উনি অন্যদিকে ছুটতে লাগলেন। আমি ওনার পিছু পিছু পুরো ঘর ছুটেও আমি ওনার ধরা পেলাম না। প্রচন্ড হাঁপিয়ে যাওয়ার কারণে ঘরের মধ্যে থাকা টি টেবিলের উপর বসে পড়লাম। তারপর হঠাৎই মনে হলো আমি বাচ্চাদের মতো ওনার পিছু পিছু কেন ছুটছি।
কাল ভার্সিটি যাওয়ার পথেও তো আমি আইসক্রিম কিনে খেতে পারি। তবে ওনারা না আইসক্রিমের ব্যাপারটাই আলাদা। মুখ ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছি। এমন সময় আমার সামনে 1 চামচ আইসক্রিম দেখে অবাক চোখে আরমান ভাইয়ের দিকে তাকালাম। উনি আমার পাশে বসে ভ্রু ভাঁজ করে মৃদু হেসে আমার দিকে তাকিয়ে আছে। ওনার এই ভাঁজ করা চোখের চাহনি আমায় খুন করে দেয়। নিমিষেই সমস্ত রাগ, সমস্ত অভিমান ধুয়ে ফেলে। কি হলো? এইভাবে কি দেখছিস? তাড়াতাড়ি খা, নয়তো আইসক্রিম গলে যাবে। পরে যেন আবার আমার দোষ দিস না। ওনার কথায় আমি হালকা হেসে আইসক্রিমটা মুখে নিলাম। দিনগুলো এভাবেই কাটছিল। এই কয়দিন আরমান ভাইয়ের ভালোবাসাটা আরো গভীরভাবে ধরা দিতে লাগলো আমার কাছে। কিন্তু আমার মনে আছে অন্যদিকে। এই কয়েকদিন আমি প্রতিদিনই ভালোবাসি লেখাটায় ভরপুর একটা কাগজ পেয়েছি। কাগজে ভালোবাসি ছাড়া আর কিছুই লেখা থাকে না। প্রথমে ভেবেছিলাম কেউ আমার সাথে মজা করছে, কিন্তু না, আমার বন্ধু বান্ধব, এমন চেনা পরিচিত অনেকের হাতের লেখার সাথেই আমি এই কাগজের লেখার মিল খোঁজার চেষ্টা করেছি। কোনো লাভ হয়নি। কারো হাতের লেখাই মিলছে না এই হাতের লেখার সাথে। প্রথমে অনেক বিরক্তি বোধ করলেও এখন ওই ব্যক্তির প্রতি আমার কৌতূহল বাড়তে লাগলো যে আমার এই অদ্ভুত ধরনের চিঠি প্রতিদিন কে লিখছে। এখন যেন এই চিঠির অভ্যাস হয়ে গেছে আমার। কোনো একদিন যদি চিঠি না পাই তাহলে মন কেমন যেন অস্থির হয়ে ওঠে। অস্থিরতার সাথে প্রত্যেকটা বইয়ের চিঠি খোঁজ শুরু করি। আর যখন চিঠিটা পাই তখন যেন আমার দেহে প্রাণ ফিরে আসে। নিজের অজান্তেই এক অন্যরকম অনুভূতি ঘিরে ফেলেছে এই চিঠি আমায়। এই চিঠির সম্পর্কে এখন পর্যন্ত আরমান ভাইকে জানানোর সাহস হয়ে ওঠেনি। সবসময় বিষয়টাকে এড়িয়ে যেতে চাইলেও মনে মনে আমি সেই অচেনা লোকটাকে খুঁজতে লাগলাম। জানি না কোনোদিন সফল হব কিনা। আজ ভার্সিটির দ্বিতীয় পিরিয়ডের ক্লাস শেষ হতেই আমি আমার ব্যাগ একটা বেঞ্চের উপর রেখে ওয়াশরুমে গেলাম। চোখে মুখে হালকা পানির ঝাপটা দিয়ে বের হতেই দেখি আমার সামনে সোহান ভাইয়া দাঁড়িয়ে আছে। আমায় দেখেই সোহান ভাই থতমত খেলেন। সোহান ভাই এবার লাস্ট ইয়ারের স্টুডেন্ট, আমার সিনিয়র। শুনেছি উনি ছাত্রলীগেরও সদস্য। রাজনীতি আমার মোটেও পছন্দ নয়, যার কারণে ওনার সাথে আমার ততটা কথাবার্তা হতো না। এমনকি যথাসম্ভব আমি সিনিয়রদের এড়িয়ে চলতাম। কিন্তু হঠাৎ করে সোহান ভাইকে আমার সামনে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওনার হাত আমার একটা বই, যেটা উনি ব্যাগের ভিতর রাখতে যাচ্ছিলেন, যেটা দেখে আমার বুঝতে বাকি রইল না যে এতদিন ওই অদ্ভুত চিঠি আমায় কে দিত। ভার্সিটির পেছনে একটা পুকুরের ধারে আমি বসে আছি। আমার পাশেই সোহান ভাই বসে আছে। দুজনের দৃষ্টি পুকুরের টলমল করা পানির দিকে। দুজনের মধ্যে এক নীরবতা কাজ করছে। সেই নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, আপনি নিশ্চয়ই জানেন আমি বিবাহিতা। জানি। তারপরেও এরকম চিঠি দেওয়ার মানে কি? একটা বিবাহিত মেয়েকে এই ধরনের চিঠি দেওয়া কি অপরাধ নয়? অপরাধ। তোমার প্রতি আমার অনুভূতিটাও এক প্রকার অপরাধ, আর সেই অপরাধকে স্বীকৃতি দেওয়াও এক প্রকারের অপরাধ। আর আমি সেই অপরাধটাই দিনের পর দিন করে গিয়েছি। আসলে ভালোবাসা তো আর অপরাধ শব্দটার মানে বুঝে না, তাই না? ওনার এমন কথা শুনে আমি ওনার দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালাম। মানেটা খুব কঠিন মিথু, খুব কঠিন অপরাধ যে করে ফেলেছি আমি। ভার্সিটিতে যেদিন প্রথমবার তোমায় দেখেছিলাম সেদিন তোমায় ভালোবেসে ফেলেছিলাম, বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। সেদিনও অপরাধ করেছিলাম আমি। সেদিনের পর থেকে তোমায় লুকিয়ে লুকিয়ে দেখাটাও এক ধরনের অপরাধ ছিল। আমি যতবার তোমায় দেখতাম ততবার তোমার প্রতি আমার অনুভূতিটা আরো দৃঢ় হতো। আমি চাইতাম তোমায় আমার মনের কথাটা জানাতে। আমি চাইতাম তোমায় জানাতে আসলে আমি তোমায় কতটা ভালোবাসি। কিন্তু ভয় হতো যদি ফিরিয়ে দাও। তোমার ফিরিয়ে দেওয়াটা যে আমি সইতে পারতাম না, তাই তো তোমায় কখনো বলতে পারিনি। আর সেই বলতে না পারাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। একদিন হঠাৎই জানতে পারি তোমার আর আরমান স্যারের বিয়ে হয়ে গেছে। তুমি বিশ্বাস করো মিতু, সেদিন মনে হয়েছিল আমার বুক থেকে কেউ হৃৎপিণ্ডটা ছেড়ে নিয়ে গেছে। তোমাকে হারানোর কষ্ট, নিজের অনুভূতির কথা, তোমায় না বলতে পারার কষ্টটা তিলে তিলে মারছিল আমায়।
নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলাম। সবকিছু কেমন যেন অসহ্য অসহ্য লাগতো আমার কাছে। আমার অনুভূতিগুলো বাঁচতে দিচ্ছিল না। তাই সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি আমার হওনি তো কি হয়েছে, তোমাকে নিজের ভালোবাসার কথা তো জানাতেই পারি, যদি মন একটু হালকা হয়, যদি এই কষ্ট থেকে আমি একটু রেহাই পাই। তাই নিজেকে তোমার আড়াল করে প্রতিদিন তোমায় একটা করে চিঠি লিখতাম, যার প্রত্যেকটা শব্দ আমার অনুভূতি দ্বারা গঠিত। তবে এই শব্দগুলোর দাম হয়তো তোমার কাছে নেই, তাই না? তোমার কাছে তো এখন ভালোবাসার মানুষ রয়েছেই। ক্ষমা করবে আমায় এসব চিঠি লিখে তোমায় বিব্রত করার জন্য। ভালো থেকো। বলেই উনি উঠে চলে গেলেন। একটা বারও আমার দিকে ফিরে তাকালেন না। আমি ওনার যাওয়ার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছি। কাউকে বুঝি এতটা নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়? ওনার বলা প্রত্যেকটা কথা যেন বুকে এসে বিঁধছে। কতটা ভালোবাসেন উনি আমাকে। রাতে বসে যখন বইয়ের ভেতর আজও সোহানের দেওয়া চিঠিটা পেলাম, তখন নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চিঠিটা বুকে জড়িয়ে ধরতেই যেন এক শীতল হাওয়া আমার পুরো শরীর শিহরিত হলো। আমি সবসময় সোহানকে এড়িয়ে চলার চেষ্টা করতাম, বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করলাম আমি বিবাহিতা, কিন্তু কোনো লাভ হলো না। যতবারই ভাবি তার দিকে আর তাকাবো না, ততবারই আমার দৃষ্টি তার দিকেই চলে যায়। সোহানের দৃষ্টিতে এক ধরনের মোহ আছে, যা থেকে আমি নিজেকে আড়াল করতে পারি না। একসময় তার কাছে ধরা দিলাম। আমাদের কথা বলা শুরু হলো। আরমান ভাই ক্লাস থাকলে আমরা একে অপরের সাথে দেখা করতাম। ধীরে ধীরে আমি ওনার প্রতি এক ধরনের টান অনুভব করলাম। তার কথা বলা, তার হাসি সবটাই মনোমুগ্ধকর। আমি ভালোবেসে ফেললাম তাকে। আমাদের মাঝে দূরত্বটাও কমতে লাগলো। সবার চোখ এড়িয়ে আমরা একে অপরের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে লাগলাম। অন্যদিকে আরমানের সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে ফ্যাকাশে হতে লাগলো। আগে যেখানে আরমান আমাকে স্পর্শ করলে মনের ভেতরে একটা ভালো লাগা কাজ করত, আজ সেখানে আরমান ভাইয়ের স্পর্শ আমার কাছে অসহ্য লাগে। সবসময় তাকে এড়িয়ে চলতে লাগলাম। এখন আরমানের ভালোবাসা, কেয়ারিং গুলো আমার কাছে চোখ দেখানো আধিক্যতা ছাড়া আর কিছুই মনে হয় না। আমি এক পর্যায়ে আরমানের কাছ থেকে দূরে সরতে লাগলাম। আজ রাতে ডিনার করে ঘরে ঢুকে আরমান ভাইকে না দেখতে পেয়ে এদিক ওদিক তাকাতেই দেখি উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। আমি অতটা গুরুত্ব না দিয়ে শুতে যাব, তখনই আরমান ভাইয়া আমায় ডেকে উঠলেন। মিতু, একটু আসবি এদিকে। আমি কোনো কথা না বলে ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। ওনার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই উনি বলে উঠলেন, আমার ভালোবাসায় কি কোনো কমতি আছে মিতু? ওনার এমন কথা আমার বুকটা ধক করে উঠল। ওর এইভাবে কেন বলছেন? সোহানের ব্যাপারটার কিছু জেনে গেলেন না তো আবার? আমার ভাবনার মাঝেই উনি আমার দিকে তাকালেন। ওনার চোখ ছলছল করছিল। আমি অবাক চোখে ওনার দিকে তাকাতেই উনি বলে উঠলেন, আমি হয়তো তোকে ততটা ভালোবাসতে পারিনি যতটা ভালোবাসা তোর প্রয়োজন, তাই না? আমি বুঝতে পারছি না হঠাৎ উনি এসব কথা কেন বলছেন। উনি কি আমায় সন্দেহ করছেন? আমার ভয় হতে লাগলো। আমি সোহানের বিষয়টা কোনো মতেই বাড়ির কাউকে জানতে দিতে চাই না। বুকের ভেতরটার টিপটিপানিটা কয়েক গুণ বেড়ে গেছে। ভয়ের চোটে কপাল বেয়ে ঘাম ঝরছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এমন সময় আরমান ভাই আকাশের দিকে তাকিয়ে বলে উঠলেন, তুই শুতে যা মিতু। আমি কোনো কথা ছাড়াই ওখান থেকে চলে এলাম। আরমান ভাই যদি সোহানের ব্যাপারটা জানতে পারে তাহলে তো আমায় মেরেই ফেলবে। না না, কিছু একটা করতে হবে আমায়, আর সেটাও খুব শীঘ্রই। আমি পরদিনই সোহানের সাথে দেখা করে আরমান ভাইয়ের ব্যাপারে জানাই। সোহান কিছুটা চিন্তিত হলেও পরে আমায় তার সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। সোহানের এই কথা শুনে আমি হকচকিয়ে যাই। পালিয়ে যাব? হ্যাঁ, পালিয়ে যাব। তাছাড়া আর কোনো পথ নেই। সোহান আর আমার সম্পর্ক বাড়ির কেউ মেনে নিবে না, তাই আমাদের জন্য পালিয়ে যাওয়াটাই বেটার হবে। আমি সোহানকে ছাড়া বাঁচব না। তাকে এক মুহূর্তের জন্য আমি হারাতে চাচ্ছি না, তাই তার প্রস্তাবে আমি রাজি হলাম। আমরা আজই পালাবো। বাড়ির সকলের চোখ এড়িয়ে, আরমানের চোখ এড়িয়ে আমি আজই পালাবো সোহানের সাথে। ভার্সিটি থেকে বাড়ি ফিরে আমি সকলের সাথে নর্মালি কথা বলতে লাগলাম, কিন্তু মনে মনে সোহানের সাথে
নতুন জীবন শুরু করার স্বপ্ন বুনতে লাগলাম। রাতে আরমান বই পড়ার টেবিলে বই নিয়ে বসলে আমি ওনার জন্য কফি বানিয়ে নিয়ে আসি। কফিতে দুটো ঘুমের ওষুধ মিশিয়েছি, যাতে করে আজ সারা রাত তার ঘুম না ভাঙে। আরমানের কফি খাওয়া শেষ হওয়ার কিছুক্ষণ পরেই ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আরমান ভাইয়া ঘুমের দেশে পাড়ি দিলেন, আর আমি মধ্যরাত হওয়ার অপেক্ষা করতে লাগলাম আর মনে মনে হাজারো কল্পনা জল্পনা বুনতে লাগলাম। আমাদের নতুন জীবন কেমন হবে তা নিয়ে রঙিন স্বপ্ন দেখতে লাগলাম। রাত অনেক হয়েছে, ঘর থেকে বেরিয়ে বুঝলাম বাড়ির সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। আমি তড়িঘড়ি করে এসে কাপড় চোপড় ব্যাগে ভরে কিছু প্রয়োজনীয় টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। আর কোনোদিনও এই বাড়িতে আসা হবে না আমার। বাড়ির সকলে এখন থেকে ঘৃণা করবে আমায়, শুধুই ঘৃণা। বাড়ি থেকে একটু দূরে 3 রাস্তার মোড়ে সোহান আমার জন্য অপেক্ষা করার কথা ছিল। আমি সেদিকে যেতেই দেখি সোহান দাঁড়িয়ে আছে। তাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আজ থেকে এই ছেলেটার সাথে আমার নতুন জীবন শুরু হতে চলেছে। আমি গিয়ে সোহানের সামনে দাঁড়াতেই সোহান আমায় জড়িয়ে ধরল। তার হুট করে এইভাবে জড়িয়ে ধরাতে আমার বেশ অস্বস্তি হতে লাগলো, কিন্তু মুখে কিছুই বললাম না। ও আমায় জড়িয়ে ধরা অবস্থাতেই সামনে থেকে একজন তাকে ডেকে উঠল। ডাক শুনতেই সোহান আমায় ছেড়ে সেদিকে চলে গেল। ওই সময় আমি খেয়াল করলাম সোহান একা আসেনি, তার সাথে আরো বন্ধুরা এসেছে, সাথে একটা গাড়িও আছে। গাড়ি কিছুটা দূরে দাঁড় করানো। তার সামনে দাঁড়িয়ে সোহান তার 2 বন্ধুর সাথে কথা বলছে, আর একজন ছেলে ড্রাইভিং সিটে বসে আছে। যারা সোহানের সাথে গল্প করছে তারা বারবার আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমার বুকটা ভাগ করে উঠল। কথায় বলে, মেয়েরা প্রায়ই তাদের সামনে থাকা বিপদ টের পায় অনেক আগেই। এই মুহূর্তে আমার মাঝে এরকমই একটা অনুভূতি কাজ করছে। বারবার মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে। বাড়ি থেকে পালিয়ে আসার সময় একেবারের জন্য ভাবিনি এটা আমি ভুল করছি নাকি ঠিক করছি, কিন্তু এখন কেন জানি না মনে হচ্ছে খুব বড় ভুল হয়ে গেছে আমার। এখানে আসাটা মোটেও ঠিক হয়নি। আমার ভাবনার মাঝেই সোহান তাদের সাথে গল্প শেষ করে আমার কাছে এলো। আমার এক হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো, কিন্তু আমি থমকে গেলাম। আমার এমন করে সোহান অবাক চোখে আমার দিকে তাকাতেই আমি নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠলাম, না সোহান, আমি যেতে পারবো না। আমার না ভালো লাগছে না, আমি বাড়ি যাব। কি বলছো কি মিতু? এত দূর অবধি এসেও আমরা পিছিয়ে যাব? তুমি কি আমায় ভালোবাসো না? বাসি, কিন্তু আমায় ক্ষমা করো। আমি তোমার সাথে যেতে পারবো না সোহান, আমায় বাড়ি যেতে দাও প্লিজ। বলেই সোহানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে পিছন দিকে হাঁটা ধরলাম। সোহানের চোখে আমার প্রতি যে ভালোবাসা দেখে আমি তার সাথে পালিয়ে যেতে রাজি হয়েছি, নিজের পরিবার সাথে রাজি হয়েছি, সেই ভালোবাসা আমি আজ আর তার চোখে দেখতে পারছি না। এই চোখ যেন অন্য কিছু বলছে। এই চোখকে বিশ্বাস করা যায় না। এই চোখে ভয়ঙ্কর কিছু ধরা দিচ্ছে, অনেক ভয়ঙ্কর কিছু। আমি এক প্রকার সোহানের থেকে পালানোর জন্য জোরে জোরে হাঁটছি। এমন সময় হঠাৎ করেই কেউ একজন পেছন থেকে আমার চুলের মুঠি শক্ত করে ধরলো। আমি ব্যথায় কাতরিয়ে উঠে পিছন ফিরেই দেখি সোহান আমার চুল ধরে আছে। আজ সোহানকে অনেক ভয়ঙ্কর লাগছে। এই সোহান সেই সোহান নয় যাকে আমি ভালোবেসেছিলাম। এই অচেনা একজনকেও, একে আমি চিনি না। সোহান আরো শক্ত করে আমার চুল আঁকড়ে ধরতেই আমি ব্যথায় কুকড়ে উঠলাম। কোথায় যাচ্ছিস শালি? বাড়ি যাবো বললেই তোকে যেতে দেবো? শিকারে তো কাছে পেয়েও হাতছাড়া করবো ভাবলি কি করে তুই? এতদিন ধরে পটিয়ে এমনি এমনি তোকে যেতে দিব? শালি, তোকে দিয়ে আজ মনের খায়েশ মিটিয়েই ছাড়বো। ওই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? দৌড় এই মালটাকে। বলি আমার চুলের মুঠি ধরে আমায় গাড়ি দিকে টেনে নিয়ে যেতে লাগলো। সোহন, কি করছো কি এসব? ছাড়ো আমায়, প্লিজ ছাড়ো আমায়। কাঁদতে কাঁদতে হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও পারলাম না। এরই মাঝে তার 2 বন্ধু এসে ধর ধর, একজন আমার হাত আরেকজন আমার 2 পা তুলে ধরলো। সোহান এক হাতে আমার মুখ চেপে ধরলো। আমি তাদের থেকে বাঁচার জন্য ছটফট করতে লাগলাম। জোরে জোরে চেঁচানোর চেষ্টা করছি, কিন্তু মুখ দিয়ে শুধু ঘোঙানিই বের হচ্ছে। এই মুহূর্তে আমার আরমান ভাইয়ের কথা খুব মনে পড়ছে। হাই, উনি কি আমায় বাঁচাতে আসবেন না জানি, যদিও আমার আকাঙ্ক্ষা অত্যন্ত অন্যায়,
কারণ আমি নিজ হাতে ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছি। উনি এখন আরামে ঘুমোচ্ছেন। সোহানরা সবাই মিলে আমায় জোর করে গাড়ির ভিতর ঢুকালো। সোহান সাথে সাথে আমার মুখে টেপ আর হাতে দড়ি দিয়ে পিছনে বেঁধে ফেললো। আর আমার এক পাশে সোহান, অন্য পাশে তার আরেক বন্ধু বসলো। আর আরেক বন্ধু সামনে ছিটিকে বসে পড়লো। তার বসাতেই গাড়ি চলতে লাগলো। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করেই চলেছি। জোরে জোরে চিৎকার করতে চেষ্টা করলেও শুধু ঘোঙানেই বের হচ্ছে। ভাই মালটা কিন্তু দারুণ হাতে পেয়েছি। নইলে এমনি এমনি কি এতদিন তোর পেছনে আমি ঘুরাইছি? ভাই ভাই আমি কিন্তু এবার প্রথমে, এমনি এই মাল সেকেন্ড হ্যান্ড, প্লিজ ভাই প্লিজ। আচ্ছা যা, এইবার তোর পালা। কথাটা শুনেই আমার পাশে থাকা ছেলেটা একটা বিশ্রী হাসি দিয়ে আমার আপত্তিকর জায়গায় বিভিন্নভাবে হাত দিতে লাগলো। পুরো শরীর ঘেন্নায় রিরি করে উঠল। চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। পানি পানি। ফ্লোরের উপর এলোমেলো হয়ে পড়ে রয়েছি আমি। আজ 3 দিন হলো সোহান আমায় তার ফার্ম হাউসে নিয়ে এসে অমানসিক নির্যাতন করছে। এই 3 দিনে ওরা আমায় এক ফোঁটা জলও পর্যন্ত খেতে দেয়নি। ক্ষুধা, তৃষ্ণা, যন্ত্রণায় আমার শরীর নিস্তেজ হয়ে পড়েছে। চোখের সামনে যেন আমি নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছি। অনেক কষ্টে অস্ফুট সুরে আমি তাদের কাছে পানি চাইলাম। আমার মুখে পানি শব্দটা শুনে সোহান উপর উঠে বসে আমার 2 গালে এক ধারে চড় মারতে লাগলো। পানি চাই তোর? হ্যাঁ পানি, এই নে। পানি খাওয়ার খুব শখ তাই না? শালি এতদিন ধরে তো পানি খাস নাই, তো মরছিস কই শালি? সোহানের কথার মাঝে আর একজন এসে ফ্লোরে পড়ে থাকা আমার হাত পা দিয়ে বেঁধে ধরলো। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, আহ! 3 দিন যাবৎ ক্ষুধার্ত তৃষ্ণায় থাকার কারণে সোহানের একা ধারে মারে থাপ্পড়গুলো সহ্য করতে পারলাম না। চারিদিকে ঝাপসা হয়ে এলো। শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। শুধু আমার ব্রেন আমায় জানান দিয়েছে আজই আমার শেষ দিন। ধীরে ধীরে সোহানের মায়ের আঘাতগুলো কেমন মিলিয়ে এলো। তারপর সবকিছু চুপ, সবকিছু অন্ধকার। হায়, এই নীরবতাটাও কতটা যন্ত্রণাদায়ক। তারপর হঠাৎই মাথায় খুব জোরে একটা কিছুর আঘাত অনুভব করলাম। কিন্তু না, আমার চিৎকার করার শক্তি ছিল না, আর না ছটফট করার শক্তি ছিল। নিস্তেজ হয়ে পড়ে রইলাম ওখানেই। আর কিছুই মনে নেই আমার। কিন্তু হঠাৎই আবারও মনে হলো আমি ওপর থেকে পড়ে কোথাও একটা আছাড় খেলাম। মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মৃদু মৃদু চোখ খুলে চারিদিকে তাকাতেই ঝাপসাভাবে সবকিছু আমার সামনে উপস্থিত হলো। ইতিমধ্যে আমার চারিদিকে প্রচুর লোক জড়সড় হয়েছে। তাদের স্পষ্টভাবে দেখার ক্ষমতা আমার নেই। এরই মাঝে আমার নজর গেল একটা মহিলার উপর, যে দৌড়ে এসে নিজের গায়ের ওড়না খুলে আমার গায়ে জড়িয়ে ধরলো। বুঝলাম আমি পুরোই উলঙ্গ, কিন্তু নিজের লজ্জাস্থান ঢাকার মতো ক্ষমতাও আজ আমার নেই। জ্ঞানহীন উলঙ্গ আমি পড়ে রইলাম মাঝ রাস্তায়। তারপর আর কিছুই যখন জ্ঞান ফিরল তখন চারিদিকে সবকিছু কেমন যেন অপরিচিত মনে হতে লাগলো। এক মুহূর্তের জন্য যেন আমার স্মৃতি লোপ পেয়েছে। ভালোভাবে চারিদিকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর আমি বুঝলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার হাতে স্যালাইন আর অক্সিজেন লাগানো। কিন্তু আমি হাসপাতালে কেন? এটার উত্তর খুঁজতে গিয়ে ধীরে ধীরে আমার ওই নরকীয় দিনের কথা মনে পড়ল সোহানের ঘৃণ্য রূপের কথা। আমার ভয় বাড়তে লাগলো। ওই দিনগুলোতে সহ্য করা ওই অসহ্য মুহূর্তগুলো চোখের সামনে ভাসতে লাগলো। যাকে ভালোবেসেছিলাম তার দেওয়া ধোকার কথা মনে পড়ল। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করলাম। দম বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে শ্বাস নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ালো। যত জোরে সম্ভব শ্বাস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু শ্বাস যেন আমার আটকে গেছে। এক চিলতে অক্সিজেনের জন্য আমি পাগল হয়ে গেলাম। কেউ কেউ তো আমায় একটু শ্বাস দাও, আমি মরে যাচ্ছি। এই মৃত্যু যন্ত্রণা যে অনেক কঠিন। আমার যে এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। কেউ তো এই যন্ত্রণা থেকে আমায় মুক্তি করো, কেউ তো মুক্ত করো আমায়। এরই মাঝে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। মেয়েটা ডক্টর ডক্টর বলে চেঁচাচ্ছে, আর ডাকার সাথে সাথে এক সাদা পোশাকধারী লোক দৌড়ে এলো। কিন্তু তাকে দেখার আগেই
আমি সবকিছু অন্ধকার দেখতে লাগলাম, আর আমি ধীরে ধীরে আমার অনুভব শক্তিও হারালাম। প্রায় 1 মাস আইসিইউতে থাকার পর আজ আমার বাসায় নিয়ে আসা হলো। 3 দিন অমানবিক নির্যাতন, ক্ষুধা, তৃষ্ণার ফলে আমার নার্ভ কাজ করা বন্ধ করে দিয়েছিল, যার ফলে তারা ভেবেছিল আমি মরে গিয়েছি। তারপরও পুরোপুরি শিওর হওয়ার কারণে তারা আমার মাথায় রড দিয়ে আঘাত করে। এত কিছু হওয়ার পরেও আমি বেঁচে আছি, এটা আমার দুর্ভাগ্য। এলাকার লোকেরা মুখের উপর ছিছি করছে। বাড়ির লোকেরা আমায় হসপিটাল থেকে বাড়ি আনতে চাইছিল না। বাবা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো বাবার ভয়ে কিছু বলতে পারছি না। বড় মা, বড় বাবা আমায় সরাসরি অস্বীকার করেছেন। আমার মতো কলঙ্কিনীকে তারা নাকি বাড়িতে তুলবে না। সবাই ঘৃণার দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে। তাকানোরই কথা, দোষটা তো আমারই ছিল। আমি যদি সবাইকে এভাবে না ঠকিয়ে পালিয়ে যেতাম, তাহলে এসব কিছুই হতো না। এখন নিজের উপরই আমার ঘৃণা হচ্ছে। বারবার মনে হচ্ছে, কেন বাঁচলাম আমি, কেন? আপনজনদের চোখে এত ঘৃণা যে আর সহ্য হচ্ছে না আমার। সবাই যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক সেই সময় আরমান ভাইয়া আমার পাশে এসে আমার হাত ধরেছে। আমি ভাবতে পারিনি উনি এমন কিছু করবেন। সবার বিরুদ্ধে গিয়ে আমার বাড়ি নিয়ে এসেছে। তার ভাষ্যমতে ভুল মানুষেরই হয়, আমিও একটা ভুল করে ফেলেছি। তার জন্য ও আমার এত বড় শাস্তি কখনোই দেবেন না। অসময় নিজের স্ত্রীর হাত উনি কখনোই ছাড়বেন না। ওনাকে আমার পক্ষে লড়তে দেখে নিজের জন্য ঘৃণাটা আরো বেশি বেড়ে গেল। আমি কাকে ঠকালাম, কাকে? মানুষ কি করে কাউকে এতটা ভালোবাসতে পারে? যে ভালোবাসার মানুষটার এত বড় ভুল সে এত সহজেই ক্ষমা করে দিল। যেখানে বাড়িতে আসা অবধি এখন পর্যন্ত বাড়ির লোকেরা আমায় এক নজর দেখতে পর্যন্ত এলো না, সেখানে আরমান ভাইয়া সে কখন থেকে আমার যত্ন করেই চলেছে। আমায় সময় মতো খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগিয়ে থেকে শুরু করে সবকিছু। আমি মানুষটাকে ঠকিয়েছি। আমার কি সত্যি বাঁচার কোনো অধিকার আছে? না না, আমার বাঁচার কোনো অধিকার নেই। এমন একটা মানুষের ভালোবাসায় আঘাত করেছি আমি। আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই, কোনো অধিকার নেই আমার। রাতে আরমান আমার পাশেই ঘুমিয়ে পড়লো, কিন্তু একটু পর উঠে দেখতে লাগলো আমার কিছু চাই কিনা। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম। আরমান যখন গভীর ঘুমে ডুবে গেল, তখনই আমি শোয়া থেকে উঠে বসলাম। আমি যা করেছি তার কোনো ক্ষমা হয় না। আরমান খুব সহজেই আমাকে ক্ষমা করে দিলেও আমি নিজে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। এমন একটা লোককে ঠকানোর জন্য আমি তাড়াতাড়ি ড্রয়ারের দিকে এগিয়ে গেলাম। ড্রয়ার খুলে একটা ওষুধের কৌটো বের করলাম। এইটাই সেই ঘুমের ওষুধ যেটা আমি আরমানকে দিয়েছিলাম, আর আজ এটাই হবে আমার জীবনের সুতো কাটার অস্ত্র। কৌটো খুলে সবগুলো ওষুধ বের করে মুখে পুরতে যাব, এমন সময় কেউ একজন আমার হাত চেপে ধরে। আরমান ভাইয়ের দিকে তাকানোর আগেই উনি সজোরে আমার গালে একটা চড় বসালেন। আমি গালে হাত দিয়ে চুপচাপ চোখের পানি ঝরাতে লাগলাম। আরমান আমার হাত থেকে ঘুমের ওষুধগুলো ফেলে দিয়ে আমার 2 বাহু শক্ত করে ধরে বলে উঠলেন, কি করতে যাচ্ছিলি? এটা পাগল হয়ে গেছিস তুই? আমার কাছে যে আর কোনো রাস্তা নেই আরমান ভাই, আমি যে খুব বড় ভুল করে ফেলেছি, সেটার মাসুল তো আমায় দিতেই হবে। হ্যাঁ, ভুল করেছিস তুই, অনেক বড় ভুল করেছিস। বাড়ির প্রত্যেকটা মানুষকে টকিয়েছিস তুই। যারা তোকে ভালোবাসতো, বিশ্বাস করত, তাদের বিশ্বাস নিয়ে কেড়েছিস তুই। তুই এখন যেটা করতে যাচ্ছিলি সেটা আরো বড় ভুল হয়ে যেত মিতু। তোর একটা ভুল তোর মা বাবাকে ভেঙে দিয়েছে, আর একটা ভুল করে তুই তাদের প্রতি এত অন্যায়টা করতে পারিস না। ওরা বাঁচতে পারবে। আজ ওরা তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু একদিন না একদিন ঠিক তোকে ক্ষমা করে দেবে এরা। আর আপনি আপনি যে আমার সাথে এত বড় অন্যায় করেছি, সেটা যে ক্ষমারও অযোগ্য। আমার কথায় আরমান আমার বাহু থেকে হাত সরিয়ে নিল। এক অনুভূতি শূন্য দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুই আমার ভালোবাসাকে অপমান করেছিস মিতু। আমি জানি না আমি কখনো তোকে ক্ষমা করতে পারবো কিনা, তবে তোর বিপদে সবসময় তোর পাশে থাকবো। কখনো তোর হাত ছাড়বো আমি, সেই ক্ষমতা আমার নেই।
বলেই একটা তাচ্ছিল্যের হাসি হেসে উনি ব্যালকনিতে চলে গেলেন। আর আমি ওখানেই হাঁটু গিরে হাউ মাউ করে কাঁদতে লাগলাম। নিজের করা ভুলের জন্য পস্তাতে লাগলাম। আজ একটা পুরো রাত আমাদের নির্ঘুম কেটে গেল। হয়তো এরকম আরো অনেক রাত আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। সোহান আর তার বন্ধুদের নামে কেস, ধর্ষণের কেস করা হয়েছে। আরমান ভাই এই কেসটা করেছেন। উনি চেয়েছিলেন সোহানরা শাস্তি পাক, কিন্তু কেস কোর্টে ওঠার আগেই ক্লোজ হয়ে গেছে। আমার চরিত্র খারাপ। আমি নিজেই সোহানের পিছনে পড়ে থাকতাম, আর আরমানের সাথে বিয়ের পর আমি সোহানের সাথে পালিয়ে যাওয়ার জন্য সোহানকে ফোর্স করি। এতে সোহান রাজি না হয়ে আমি ধর্ষণের নাটক করি। এরকম ফাইল করে কেস ক্লোজ করে দেওয়া হয়েছে, কিন্তু আরমান ভাই থেমে নেই। সোহানের শাস্তির জন্য আরো অন্যান্য উপায় প্রয়োগ করেছেন। দিন শেষে যখন ক্লান্তি হয়ে বাড়িতে ফেরেন, তখন আমার সেবা করতেই ওনার সবসময় শেষ হয়। উনি এই কয়েকদিনে আমার একটু বেশি কেয়ার করেছেন। আমি পুরোপুরি সুস্থ হওয়ার পরেও আমার খাওয়া দাওয়া, ওষুধ খাওয়ানো সবকিছুর দিকেই ওনার কড়া নজর। আমি তার কারণ কিছুতেই খুঁজে পাচ্ছি না। সারাদিন ঘর থেকে বেরোই না। আমার ঘরে আরমান ছাড়া কেউ খাবারও নিয়ে আসে না। সারাদিন না খেয়ে থাকলেও কেউ কোনো খোঁজও নেয় না, যেটা আমাকে ভেতর থেকে আরো বেশি খুঁড়ে খুঁড়ে খায়। কিন্তু এটা তো আমি ডিজার্ভ করি। আমি কি করে এদের কাছে অন্য কিছু এক্সপেক্ট করতে পারি? এটা যে আমার অন্যায়। প্রায় 1 মাস ধরে আমি ঘর থেকে বের হইনি। আজ প্রথমবার বের হচ্ছি, তাও শুধু ঘর থেকে নয়, বাড়ি থেকে। হাসপাতালে যাচ্ছি আমার কিছু সন্দেহ দূর করার জন্য। হাসপাতাল থেকে ফেরার কিছুদিন পর থেকে আমার বমি হতো, মাথা ঘুরতো, যেটাকে আমি আমার অসুস্থতা বলে মেনে নিয়েছিলাম। ফার্স্ট টাইম পিরিয়ড মিস হওয়াটাই আমি আমার অসুস্থতার কারণ ভেবেছিলাম, কিন্তু দ্বিতীয়বার যখন পিরিয়ড মিস করলাম তখন আমার সন্দেহ হলো। নিজের সন্দেহ দূর করার জন্য আজ বাড়ির বাইরে এলাম। রাস্তায় অনেকেই আমায় দেখে মুখ ভেঙচি কেটেছে। আমি সেগুলো যথাসাধ্য এড়িয়ে হাসপাতালে এলাম। ডাক্তার কিছু টেস্ট করতে দিলেন। আমি টেস্টগুলো করে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাই, কিন্তু সেখানে ডাক্তারের কাছে যেটা জানতে পারলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি মা হতে চলেছি। আমার সন্তানের বয়স 9 সপ্তাহ। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। কি করব না করব মাথায় কিছুই ধরছে না। আমার প্রেগন্যান্সির বয়স 2 মাস। তাহলে আমি যখন আইসিইউতে ছিলাম তখন কেন ডাক্তাররা সেটা ধরতে পারেনি? নাকি আমার আরমান ভাইয়ের কথা মনে পড়লো? তার মানে উনি সব জানতেন। আমি নিশ্চিত উনি এই ব্যাপারে জানেন, আর এই জন্য উনি আমার প্রতি আরো এক্সট্রা কেয়ারফুলি ছিলেন। আমি হাসপাতালের একটা বেঞ্চে বসে পড়লাম। আমি এমন একটা হতভাগী যে কিনা তার সন্তানের পিতা কে সেটাও জানে না। আমি চিৎকার করে কাঁদার ইচ্ছে হচ্ছে। চিৎকার করে পুরো পৃথিবীর মানুষকে বলতে ইচ্ছে করছে, দেখো দেখো আমি সেই হতভাগী। পুরো ঘর আবছা অন্ধকার। জানালার পাশে দাঁড়িয়ে আনমনে আকাশ দেখছি। আকাশে ছোট্ট চাঁদ দৃশ্যমান, আর তার আশেপাশে ঘুরে বেড়ানো ছোট্ট ছোট মেঘ টুকরো। আমি আমার হাতের আঙুলে থাকা আরমানের দেওয়া সেই রিংটার দিকে তাকালাম। আরমান কেন মেনে নিলেন আমায়? আমার পরিবারের সবার মতো যদি উনিও আমায় তার জীবন থেকে দূরে সরিয়ে দিতেন, তাহলে হয়তো আমার করা ভুলের জন্য কোনো আফসোস হতো না আমার। কিন্তু উনি মেনে নেওয়ার পর বারবার মনে হচ্ছে আমি মরে গেলাম না কেন? কেন মরলাম না আমি? আমার করা অন্যায়ের যেন এর থেকে বড় শাস্তি আর কিছুই হয় না। আমি আমার জীবন নিজ হাতে নষ্ট করেছি। জীবন কোথা থেকে কোথায় চলে এলো। একটা ভুল জীবনের সব পাতা এলোমেলো করে দিল। এখন শুধু বুক ফেটে হাহাকার বেরোচ্ছে। আমি আশেপাশে সবকিছু ভুলে গেলাম। ভেতর থেকে বের হওয়া হাহাকারটাকে প্রশ্রয় দিলাম। জানালার পাশে দাঁড়িয়েই কাঁদতে লাগলাম, জোরে জোরে কাঁদতে লাগলাম। ভেতরের ক্ষোভগুলো চোখে জল ধারা ভাসিয়ে দিতে লাগলাম। এমন সময় ঘরের দরজা খোলার শব্দ পেলাম। আরমান আসছে। আমি তাড়াতাড়ি চোখে জল মুছে ওখানে দাঁড়িয়ে রইলাম। ওনার ঘরে ঢোকার পদশব্দ পেলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যে উনি থমকে গেলেন। ওনার থমকে যাওয়ার কারণ আমি খুব ভালো করেই জানি। নিজের কান্না কোনো রকম দমিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলাম, আপনি এই বিষয়ে জানতেন তাই না? প্রশ্ন করে কিছুক্ষণ চুপ থাকার পরেও যখন ওনার কাছ থেকে কোনো উত্তর পেলাম না,
তখন আমি ওনার দিকে ঘুরে দাঁড়ালাম। উনি বিছানার পাশে রিপোর্ট হাতে দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে গেলাম। কি হলো, কিছু বলছেন না যে? উনি আমার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, জানি। তাহলে এতদিন কাউকে জানাননি কেন? আমি জানাতে চাইনি। কিছুদিন পর তো সবাই এমনিই জেনে যাবে। তখন না হয় আমার সন্তান বলে। ওনার কথা শেষ হওয়ার আগেই আমি দুই হাতে ওনাকে খুব জোরে ধাক্কা দিয়ে একটু দূরে সরিয়ে দিলাম। চোখ দিয়ে বেয়ে পড়া জলগুলো লুকানোর বৃথা চেষ্টা না করেই কান্নারত স্বরে চেঁচিয়ে উঠলাম, আর কত আর কত ছোট করবেন আমায়? ছোট হতে হতে যে আমি মাটিতে মিশে গেছি। আর পারছি না, আমি আর পারছি না। আমায় আর অপরাধী করবেন না দয়া করে। এই অপরাধের ভার আমি আর বইতে পারছি না। এর থেকে তো মরে যাওয়া ভালো ছিল, অনেক গুণ ভালো ছিল। কাঁদতে কাঁদতে ওখানেই বসে পড়লাম। আমার জীবনে এরকম একটা রাতও আসতে পারে তা আমি কখনোই দুঃস্বপ্নেও ভাবিনি। যেন কোনো অভিশপ্ত জীবনে বাস করছি আমি, যে জীবন থেকে রেহাই পাওয়ার একটাই উপায়, সেটা হলো মৃত্যু। আরমানের হাজার বারণ করা সত্ত্বেও আমি বাড়ির সকলকে আমার প্রেগন্যান্সির ব্যাপারটা জানালাম। আমার কথা শুনে বাড়ির সকলে স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তারপর সে নীরবতা ভেঙে বাবা বলে উঠল অ্যাবর্শন করিয়ে ফেলতে। বাবার কথায় আমি চমকে উঠে আমার পেটে হাত রাখলাম। একটা নিষ্পাপ প্রাণ যে কিনা এখনো পৃথিবীর আলো পর্যন্ত দেখেনি, আমি তাকে আমার নিজে করা ভুলের জন্য কিভাবে শাস্তি দিতে পারি? একটা নিষ্পাপ প্রাণকে আমি কি করে খুন করতে পারি? না না, এ হয় না। দরকার পড়লে আমি সবকিছু ছেড়ে অনেক দূরে চলে যাব, কিন্তু একটা প্রাণকে আমি কিছুতেই মারতে পারবো না, কিছুতেই না। এমন সময় হঠাৎ করেই আরমান আমার সামনে এসে দাঁড়ালো। সবার বিরুদ্ধে গিয়ে একটা নিষ্পাপ প্রাণের দায়িত্ব নিজের ঘাড়ে নিল। উনি আবার সবার বিপক্ষে গিয়ে আমার হাত ধরলেন, যার কারণে বাড়ির সকলে ওনার উপর এক প্রকার ক্ষিপ্ত হলেন। কিন্তু উনি এসব কিছু এড়িয়ে আমার আর আমার সন্তানের পাশে দাঁড়ালেন। দিন এভাবেই কাটতে লাগলো। সোহানের উপর করা মামলার প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল। সপ্তাহ মাসে পরিণত হলো। আমার প্রতি আরমানের যত্নের কোনো ত্রুটি নেই। কিন্তু দিন যতই গড়াতে লাগলো, আমার প্রেগন্যান্সি সিচুয়েশন ততই ক্রিটিক্যাল হতে লাগলো। কোনো ডাক্তার, কোনো ওষুধ কোনো কাজে লাগলো না। হৃদয়ের দহনে যে অনেক বড় দহন, ঠিক তেমনি আমি তো মনে মনে নিজেকে পোড়াচ্ছিলাম। বাইরে থেকে সুস্থই বা কি করে থাকবো? তবুও সন্তানের কথা ভেবে নিজেকে ঠিক রাখার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। আমার খারাপ অবস্থায় যেন আরমান অস্থির হয়ে উঠেছিল। দিন রাত শুধু ছটফট করত আমার জন্য। ওনার ঘুমও যেন হারাম হয়ে গিয়েছিল। এমনি এক রাতে হঠাৎ করে আমার ডেলিভারি পেইন শুরু হলো। ডাক্তারের দেওয়ার সময় অনুযায়ী বাচ্চা প্রসবের আরো 1 মাস বাকি ছিল। সময়ের আগেই আমার ব্যথা শুরু হলো। ব্যথা সহ্য করতে না পেরে আরমানকে ডাকলাম। উনি আমার এই অবস্থা দেখে এক প্রকার পাগল হয়ে গেছিলেন প্রায়। কি করবেন যেন ওনার মাথাতেই আসছিল না। কোন রকম বাড়ির সকলে মিলে আমায় হসপিটালে নিয়ে এলো। ডক্টর আমায় দেখে আমার সিজার করার সিদ্ধান্ত নিলেন। আমায় যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, তখন আমি আরমানের চোখে আমায় হারানোর ভয় দেখেছিলাম। ওই সময়ে যেন আমি সবকিছু হারিয়েও সবকিছু ফিরে পেয়েছিলাম। অসহ্য ব্যথায় আমি ছটফট করছি। মনে হচ্ছে শরীরের ভেতরে সবকিছু যেন কেউ ছিঁড়ে বের করছে। এই ব্যথা অসহনীয়। এই ব্যথায় আমি কতক্ষণ ছটফট করেছি তা আমি নিজেও জানি না, কিন্তু এখন যেন এক মুহূর্ত এক যুগের ন্যায় মনে হতে লাগলো। ডাক্তার আমার অপারেশন শুরু করেছে। ব্যথায় ছটফট করা আমি বারবার মনে হচ্ছিল, আমি যদি মরে যাই তাহলে আমার সন্তানের কি হবে? সে কোথায় আশ্রয় নিবে? কে তাকে আশ্রয় দিবে? আরমান। কিন্তু সে কি একটা বোঝা সারা জীবন নিজের ঘাড়ে বয়ে বেড়াতে পারবে? এক না এক সময় তো সে হাঁপিয়ে উঠবে। তখন আমার সন্তানের কি হবে? কি করবে সে? প্রায় বেশ কিছুক্ষণ পর আমার ব্যথা ধীরে ধীরে কমতে লাগলো। চারদিক ঝাপসা দেখা শুরু করলাম। চারদিকে কেমন অন্ধকার ঘনিয়ে এলো। কোনো শব্দ যেন আমার কান অবধি পৌঁছাচ্ছিল না। আমি যেন কিছু অনুভব করতে পারছি না। আমি কি সন্তান জন্ম দিলাম? কি সন্তান জন্ম দিলাম আমি? তা জানার খুব ইচ্ছে জন্মালো। কিন্তু তার আগেই অন্ধকার যেন আমায় গ্রাস করলো। তারপর
সব শেষ। নার্স যখন একটা ছেলে সন্তান এনে আরমানের হাতে দিল, তখন আরমানের মন উদ্গ্রীব ছিল এটা জানার জন্য যে মিতু কেমন আছে। তার এই উদ্গ্রীবতা একসময় তাকে পাথরে পরিণত করলো। যখন সে জানতে পারল সন্তান জন্ম দিতে গিয়ে মিতু নিজে প্রাণ হারিয়েছে, সকলের মন যেন বিষণ্ণতায় ছেয়ে গেল। মিতুর মা ওখানেই জ্ঞান হারালেন। মিতুর বাবা মেয়ে হারানোর দুঃখে মুখ লুকিয়ে কাঁদতে লাগলেন। আর আরমান, সে সন্তান কোলে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। চোখের জলগুলোও যেন আজ পাথরে পরিণত হয়েছে। মিতুর দাফন কার্যের পর পরিবারের সকলে মিতুর সন্তানকে অনাথ আশ্রমে রেখে আসার সিদ্ধান্ত নিল। কিন্তু আরমান কাউকে না জানিয়ে তার সন্তানকে নিয়ে অন্য দেশে পাড়ি জমালো। হ্যাঁ, তার সন্তান, জন্মদাতা পিতা না হলেও সে তার পিতা, আর এটাই তার ছেলের একমাত্র পরিচয়। সে চায় না যখন তার ছেলে বড় হবে তখন সে তার জন্ম সম্পর্কে জানতে পারুক আর পরিচয় জানতে পারুক। এখন তার পরিচয় শুধু একটাই, ও আরমান আর মিতুর সন্তান। আরমান আমানের দিকে তাকালো, একদম তার মায়ের মতো।